৬৫,০০০ টাকায় সুইজারল্যান্ড আপ ডাউন। এটা হচ্ছে জুরিক এয়ারপোর্টের প্ল্যাটফর্ম নাম্বার 3। আর ২৪ ঘন্টা পরে এখন ইউরোপের সুইজারল্যান্ডের জুরিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বলছে সুইজারল্যান্ডের উপর ভিডিও বানাবেন তো? হ্যাঁ, ভালো করে ভিডিও বানাবেন তাহলে অবশ্যই বানাবো। অক্টোবর মাসের ৬ তারিখ দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পর পাড়ার বিভিন্ন জায়গাতে প্যান্ডেল খোলার প্রস্তুতি। আবারও অপেক্ষা একটা বছরের। আশায় বুক বাঁধছে আপামর বাঙালি। একটা আশা আমিও মনে নিয়ে বেরিয়েছি পৃথিবীর সবথেকে সুন্দর দেশটা দেখার। আর প্রত্যেকবারের মতোই এবারেও গল্পের শুরুতে সেই লালগোলা প্যাসেঞ্জার। ব্যাগ হয়েছে ভারী, ধরতে হবে রেলগাড়ি, লাইক না দিলে সবার সাথে করে দেবো আড়ি। আমার পরিধি যদিও বিশ্বব্যাপী, কিন্তু লোকটা আজও রয়ে গিয়েছে সেই একই। সেই জানলার ধারে সিট, সেই মশলা মুড়ি, আর অভিজ্ঞতা এক ঝুড়ি। ঘন্টা ৫ ট্রেন জার্নি শেষ করে আবারও অপেক্ষা দমদম জংশনে। রাত তখন ৮:১৮। ৩ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পার করছে পুরী দুরন্ত। যদিও আমার অপেক্ষা এক ভদ্রলোকের আগমনের, যার কাছ থেকে নিতে হবে সুইজারল্যান্ডে হাত খরচার অর্থ, যাকে ইংরেজিতে বলে সুইস ফ্রাঙ্ক। প্ল্যাটফর্মে বসেই করে নিলাম আর্থিক বিনিময়। রাত 11:55 ফাইনালি প্রবেশ করলাম কলকাতা এয়ারপোর্টে। আর কলকাতা এয়ারপোর্টের চেহারা দেখে আমার মনে হচ্ছে যে আবার যেন সেই লকডাউনের দিন ফিরে এসছে। এত ফাঁকা এয়ারপোর্ট আমি লকডাউনের পর কোনোদিন দেখিনি। এত ফাঁকা। আজকে এয়ারপোর্টে কি লকডাউন হয়েছে নাকি? সব ফাঁকা? কি হয়েছে এয়ারপোর্টে? আচ্ছা লক্ষ্মী পূজা তো, সব লক্ষ্মী পূজার জন্য সবাই লক্ষ্মী পুজো করছে। শুভ বিজয়। হ্যাঁ, ভালো আছি ভাই। আজকে আমি ব্যাগ নিয়ে চিন্তায় আছি, ব্যাগের ওজন কত হতে পারে, নিজেই তো টানতে পারছি না। জীবনে হাইয়েস্ট আমার ট্রাভেল জার্নিতে 17.7 কেজি। আর 7ই অক্টোবর 2025 স্থানীয় সময় রাত 12:23। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা এয়ারপোর্টে, কারণ এখান থেকে আমার গন্তব্য আপনাদের সবাইকে নিয়ে কলকাতা থেকে সুইস। আপনারা সবাই হয়তো জানেন যে বেশ কিছুদিন আগে আমাদের ট্রাভেল উইথ কৌশিক ফ্যামিলি যে ইউটিউব চ্যানেল, সেটা তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার সংখ্যা পূরণ করেছে। তো আমার ওই জন্য কর্তব্য যে আপনারা আজকে আমাকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন, আপনাদের জন্য একটা খুব সুন্দর সারপ্রাইজ, খুব সুন্দর একটা ট্রিপ উপহার দেওয়া। তো সেই উপলক্ষেই আর কি বেরিয়ে পড়েছি কলকাতা থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। আর প্রত্যেকটা ট্রিপের মতো কিন্তু এই ট্রিপটাও আমরা নিজেরাই করছি, কোনো এজেন্সি বা কারোর সাথে নয়, নিজেদের প্ল্যানিং। এবং সেই প্ল্যানিংয়ে কিন্তু আমরা যাচ্ছি 10 দিনের জন্য সুইজারল্যান্ড। এবং এই সুইজারল্যান্ডে আমরা সুইজারল্যান্ড ঘুরে দেখা, সেই সাথে সুইজারল্যান্ডের যে প্রত্যেকটা সুন্দর সুন্দর ট্রেন আছে, সেই ট্রেন জার্নিও কিন্তু আমরা কভার করব আমাদের এই 10 দিনের সুইজারল্যান্ড ট্রিপে। চেক ইন শেষ, ওখানে কোনো সমস্যা হয়নি, চেনাশোনা ছিল। ফাস্ট ফরওয়ার্ড কাউন্টার দিয়ে আমাদের চেক ইন ডান, বোর্ডিং পাস পেয়ে গেছি। আর এবারে জার্নিতে কিন্তু শুধু আমি নই, আমার সাথে সুমিতও যাচ্ছে। সুমিত সব থেকে বেশি টেন্স ছিল যে ও ভিসা পাবে কি না, কারণ ও আনম্যারিড। এবং একটা কথা হয়তো আপনারা জানেন বা শুনেছেন যে আনম্যারিড ছেলেদের কিন্তু ইউরোপের ভিসা পাওয়া খুব মুশকিল হয়। তো যেদিনকা ওর কাছে ভিসার ওই খামটা এসছে, আমি না ওই ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম যখন খামটা খুলছে। মানে ও রীতিমতো টেস্ট খেয়ে গেছে যে আমরা কি আদৌ মানে আমার ভিসা কি অ্যাপ্রুভ হয়েছে। আলাম তুই খোল, আমি দেখি, কোনো ব্যাপার না, ঠাকুরের নাম নিয়ে খোল। মানে ও অবাক হয়ে গেছে যে ওর সুইজারল্যান্ডের ভিসা, মানে ইউরোপের ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে। 6 দিনের মাথায় অ্যাপ্রুভ হয়েছে, 6 দিন পরে। মানে ওর আর আমার একই দিনে এসছে, একই দিনে এসছে কুরিয়ার এসছে আমার কাছে এসছে প্রথমে, আমি খুলে ওকে দেখিয়েছি, তারপরে ও ওটা শেয়ার করেছে। যা ডকুমেন্টেশন বলেছিল সমস্ত ডকুমেন্টেশন দিয়ে কিন্তু আমাদের ফাইনালি 6 দিনের মাথায় ইউরোপের ভিসা হয়ে গিয়েছে। সময় জীবনে কখনো এমন আসে, এমনও যায়, যখন মানুষকে কখনো গাছতলায় দাঁড় করায়, কখনো বসায়। তো আজকে হচ্ছে 18ই সেপ্টেম্বর 2025, এখন সময় সকাল 10:30। আমি এই মুহূর্তে বসে আছি, এটা হচ্ছে কসবা অঞ্চলের, এটা হচ্ছে রেনে টাওয়ার, ভিএফএস গ্লোবালের, এটা হচ্ছে রেনে টাওয়ার। এখানেই ভিসা হবে। সময় বেলা 12:30 হয়ে গেল আমাদের ভিসার কাজ। অ্যাকচুয়াল ভেতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। বায়োমেট্রিক হলো, আঙুলের ছাপ নিল, এই 4টে আঙুল, এই একটা আঙুল 2 হাতের, আর ছবি তুললো, ব্যাস হয়ে গেল। দুজনের জন্য পড়লো হচ্ছে কুরিয়ার চার্জ নিয়ে আর SMS ইমেল চার্জ নিয়ে ওই 20,100 টাকা। এবার দেখা যাক, অপেক্ষা। 15 ওয়ার্কিং ডেজ লাগে, তার মধ্যেই ভিসা চলে আসা উচিত, চলে আসবে। মানে অ্যাকসেপ্ট হলে অ্যাকসেপ্ট হবে, রিজেক্ট হলে রিজেক্ট হবে। সেটা আমি আপনাদেরকে এবার ভিডিওর একটু পরে বলবো। বাট আপনারা যেটা এখনও করেননি সেটা হচ্ছে লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দিন। আজকে হচ্ছে 26 সেপ্টেম্বর, চলে এসছে ভিসা। শেনগেন ভিসার একটা বিশেষত্ব, খাম না খুলে জানা যাবে না যে ভিসা অ্যাপ্রুভ হয়েছে না হয়নি, আর হলেই বা কতদিনের জন্য। সুমিত এর আগে জাপানে গিয়েছিল, এবার ইউরোপ যাচ্ছে। এরপর আমরা আন্টার্কটিকাও যাবো একসাথে, বেঁচে পড়তে থাকলে এরপর আন্টার্কটিকাও যাবো। মানে প্রত্যেকটা জার্নি আমরা আর কি কমপ্লিট করবো, ফুলফিল করবো। শুধু আফ্রিকা যেতে পারিনি বলে ওর মন খারাপ। ঠিক আছে, নেক্সট টাইম আমরা আফ্রিকা যাবো, কি আছে। আর সবচাইতে মজার কথা কি জানেন, আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না,
এই কলকাতা থেকে জিউরিক যাওয়া আসা নিয়ে আমার ফ্লাইট ভাড়া পড়েছে মাত্র 65,000 টাকা। 65,000 টাকায় সুইজারল্যান্ড আপ ডাউন। এই ভাড়াটা আরও কম হতে পারতো যদি আমি মুম্বাই বা দিল্লি থেকে যেতাম, যেহেতু ভায়া কলকাতা, এবং আমি ফিরবো হচ্ছে 18 তারিখে। এই 18 তারিখ ওই সময়টা যে কালী পুজো, এবার ওই সময়টায় ফ্লাইটের ভাড়া একটু বেশি থাকে দীপাবলির সময়, তার জন্যই আমার 65,000 পড়েছে। না হলে ওটা হয়তো 55 থেকে 56 হয়ে যেত। সব থেকে বড় চিন্তা যে কত খরচ হবে, এবং বিভিন্ন ট্যুর সংস্থা যারা সুইজারল্যান্ডের প্যাকেজ করায় সেই সব প্যাকেজ দেখে রীতিমতো ভিমড়ি খাওয়ার জোগাড়, যে সুইজারল্যান্ড যেতে এত খরচ, এত টাকা দিয়ে সুইজারল্যান্ড যেতে পারবো? হয়তো পারবো না। আমাদের ড্রিম সারা জীবন ওই ড্রিম থেকেই যাবে। বাট ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা করার দরকার নেই। বাজেটে কিভাবে সুইজারল্যান্ড ট্রিপ করা যায়, কোথার থেকে ভিসা করবেন, সেনগেন ভিসা কিভাবে পাবেন, কীভাবে ট্রিপ প্ল্যান করবেন, কোথায় কদিন থাকবেন, থাকতে কত টাকা খরচা হবে, খেতে টাকা খরচ কত টাকা খরচ হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে সুইজারল্যান্ডের আগামী প্রত্যেকটা পর্বে। শুধু একটাই অনুরোধ, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই করি, দেখুন এই ট্রিপগুলো আমি নিজেই করছি, তো আমি আপনাদেরকে যেমন প্রত্যেকটা ভিডিওতে গাইড করার চেষ্টা করবো, ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো, তেমনি আপনারাও যারা আমার দিলসে দর্শক তারা প্রত্যেকটা ভিডিও পুরোপুরি দেখার চেষ্টা করবেন, এবং সেই সাথে অ্যাডগুলো কখনোই স্কিপ করবেন না। কারণ এই ভিডিও থেকে, এই অ্যাড থেকে যেটুকু আর্নিং হয় সেটাই আমার চলার খরচ বা পথের পাথেও। প্রথমে আমরা যাবো হচ্ছে কলকাতা থেকে মুম্বাই, তারপরে মুম্বাই আমাদের ইমিগ্রেশন হবে, এবং মুম্বাই থেকে আমরা যাবো হচ্ছে ইস্তানবুল, এবং ইস্তানবুল থেকে হচ্ছে একদম জুরিক। রাত 1:16 শুরু হলো আমাদের ইন্ডিগোর বোর্ডিং গেট নাম্বার 22 থেকে। আর বেশিরভাগ ইন্টারন্যাশনাল ফ্লাইট আপনারা দেখেছেন বা আপনাদের অভিজ্ঞতা দিয়ে বুঝেছেন যে সবই হচ্ছে হয় মাঝরাতে, না হচ্ছে ভোর রাতে। আর এই সব ফ্লাইট ধরা মানে কি বলুন তো, পুরো ঘুমের শেষ। ইন্ডিগোর কোনো দিন কোনো ফ্লাইটে আমি বিজনেস ক্লাসের সিট দেখিনি, তাই প্রথম কোনো ফ্লাইটে আমি দেখলাম বিজনেস ক্লাসের সিট, যেটা কলকাতার মুম্বাইয়ের মধ্যে চলাচল করে। শুনেছিলাম যে কিছু কিছু এয়ারক্রাফট আছে যেখানে বিজনেস ক্লাস রয়েছে, বাট এটা হচ্ছে সেরকমই একটা এয়ারক্রাফট যেখানে কিন্তু বিজনেস ক্লাস রয়েছে। আমরা তো হলাম সেই ইকোনমি ক্লাস, গরিব হিন্দুস্তানি, তার জন্য যত পিছনে যাবো ততই শুরু হবে তাড়াতাড়ি আমাদের কাহিনী। রাত 1:45 স্টার্ট আমাদের ফ্লাইট। কলকাতা থেকে মুম্বাই এই ফ্লাইটের সময় লাগবে হচ্ছে 2.25 ঘন্টা। তারপরে মুম্বাই পৌঁছে শুরু হবে আবারও 1 ঘন্টায়। ভোর 4:41 ফ্লাইট একদম টাইমেই আমাদের ড্রপ করে দিল হচ্ছে মুম্বাই এয়ারপোর্টে টার্মিনাল নাম্বার 1-এ। এবার এখান থেকে ট্রান্সফার হতে হবে হচ্ছে টার্মিনাল নাম্বার 2-তে। আমাদের পরবর্তী যে ফ্লাইট মুম্বাই থেকে ইস্তানবুল, তার বোর্ডিং শুরু হবে হচ্ছে ঠিক 1 ঘন্টা পর থেকে, মানে 5:50 থেকে। আমাদের হাতে 1 ঘন্টা সময় আছে, আর 1 ঘন্টার মধ্যে টার্মিনাল চেঞ্জ করা, তারপর ইমিগ্রেশন, সিকিউরিটি, এগুলো সব করে বোর্ডিং গেটের কাছে পৌঁছাতে হবে আলটিমেট। এখানে এসি ক্যাব, নন এসি ক্যাব, 2 ধরনের ক্যাবই রয়েছে। আর এসির সাথে নন এসির কিন্তু ভাড়ার খুব একটা ডিফারেন্স নেই, ওই 50 টাকা মতো। আর এই যে ক্যাবগুলো রয়েছে এতে কিন্তু মোট 4 জন প্যাসেঞ্জার যেতে পারবে, মানে টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2 বা 2 থেকে 1-এ ট্রান্সফার হতে পারবে। তবে লাগেজ রাখার জন্য কিন্তু এখানে আলাদা করে কোনো ডিকি নেই, লাগেজ গাড়ির উপরে রাখতে হবে। তবে লাগেজ নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাধারণত চার্জেস রয়েছে। ওই ধরুন ছোটো ব্যাগ হচ্ছে 5 টাকা, বড়ো ব্যাগ 10 টাকা, এর মধ্যে চার্জেস রয়েছে। ওই জন্য যখন কাউন্টারে আপনি এই প্রিপেড ট্যাক্সির মানে টিকিটটা নিচ্ছেন, ওটা জিজ্ঞেস করে নেয় যে আপনার কাছে কত লাগেজ আছে। আমাদের লাগেজ অটোমেটিক ট্রান্সফার, ওই জন্য আমরা চাপ নিচ্ছি না। 4:54 স্টার্ট করলাম আমরা, দেখা যাক কখন গিয়ে পৌঁছায় হচ্ছে টার্মিনাল 2। কাল লক্ষ্মী পুজো ছিল, পূর্ণিমা, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। ভোরের আলো তখনও ফোটেনি, রাস্তাঘাটও বেশ ফাঁকা, তাই মুম্বাই এয়ারপোর্টের টার্মিনাল 1 থেকে 2-তে ট্রান্সফার হতে খুব বেশি সময় লাগেনি। 5:04 পৌঁছে গেলাম আমরা মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের। এটা হচ্ছে টার্মিনাল নাম্বার 2। এই সকালবেলায় মানে ভোরবেলায় চেক ইন কাউন্টারগুলোতে চরম ভিড়, কারণ এখানেও সেই ইন্টারন্যাশনাল ফ্লাইট কিন্তু ছাড়ে হচ্ছে ওই মধ্যরাত বা এই ভোর রাত থেকে। আর আমাদের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা, আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে যদিও আমাদের ফ্লাইট, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ইমিগ্রেশন সব এই দিল্লি নাহলে মুম্বাইতেই হয়। এই জন্যই সময় সবসময় হাতে রাখতে হবে। বাট আমাদের একটা বাঁচুয়াকি, আমাদের যেহেতু মানে চেক ইনটা হয়ে গেছে, ওখানে লাগেজ অটোমেটিক ট্রান্সফার হবে, তো আমাদেরকে চেক ইন কাউন্টারে দাঁড়াতে হবে না, আগে সিকিউরিটি তারপরে হচ্ছে ইমিগ্রেশন। তো এখন হচ্ছে সময় 5:47। আমাদের 5:50 থেকে বোর্ডিং শুরু হবে। তো ইমিগ্রেশনে কী তোকে কোশ্চেন করলো সুমিত? কী নাম, কোথায় যাচ্ছে, ব্যাস। কী নাম, কোথায় যাচ্ছে ওকে কোশ্চেন করেছে, আমাকে কোনো কোশ্চেনই করেনি। 6:50 আমাদের ফ্লাইট ছাড়ার কথা ছিল, কিন্তু আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে এখন সকাল 7:15, আর গেট নাম্বার হচ্ছে 66। একটা স্টিকার লাগিয়ে দিল, ভিসা চেক করলো, প্লাস আমাদের বোর্ডিং পাস চেক করলো, হয়ে গেল। ফ্লাইটটাকে দেখে মনে হচ্ছে ফ্লাইটটা বোয়িং 777, বুঝতে পারছি না, ফ্লাইটের ভেতরে যাওয়ার পরে বুঝতে পারবো, কারণ আগা পিছা তো একদম নীল সাদা করে দিয়েছে। এই ফ্লাইটটা কিন্তু অনেকটাই বড় ফ্লাইট,
আর এর যে সিট সিস্টেম, মানে সিটের যে লেআউট, সেটা হচ্ছে 343। ফাইনালি উঠে পড়লাম ফ্লাইটে, বসে পড়লাম সিটে। আমার সিট নাম্বার হচ্ছে 58K, আর এটা হচ্ছে বোয়িং 777-300R, এই মডেলের ফ্লাইট। ইন্ডিগো আর তুর্কিশ এয়ারলাইন এরা মনে হয় টাই এই ফ্লাইটটাকে চালায়। ফ্লাইটে ওঠার পর সবার আগে যেটা দরকার ছিল সেটা হচ্ছে আমাদের যে ইন্টারন্যাশনাল রোমিং, সেটাকে অ্যাক্টিভেট করে নেওয়া। ইন্টারন্যাশনাল রোমিং অ্যাক্টিভেট করে নিলাম। এটা 10 দিনের জন্য খরচা পড়লো হচ্ছে 1100 টাকা মতো। আর এতে রয়েছে 200 মিনিট ইনকামিং অ্যান্ড আউটগোয়িং কলস ইন্ডিয়া অ্যান্ড লোকাল। সেনগেন ভিসা নিয়ে অনেক কথাই শোনা যায়, অনেক রকম ক্রাইটেরিয়া, বিভিন্ন ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও রয়েছে, টোটালি মানুষ কনফিউজ হয়ে যায়। তবে আমি যেটুকু আমার অভিজ্ঞতা দিয়ে বুঝেছি সেটা হচ্ছে যে মেন আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, এবং তাতে মিনিমাম থাকতে হবে 4 লক্ষ টাকা। বেশি থাকলে ভালো, 7-8 লাখ টাকা থাকলে তো খুব ভালো হয়, এবং যে অ্যাকাউন্ট থেকে আপনার ভালো মতো ট্রানজ্যাকশন রয়েছে। আর সেই সাথে হচ্ছে আপনি যে সুইজারল্যান্ডে যাচ্ছেন, কোথায় কোথায় থাকবেন তার সমস্ত অ্যাকোমোডেশন ডিটেলস, বুকিং ডিটেলস, আর হচ্ছে আপনার রিটার্ন ফ্লাইটের টিকিট, এবং হচ্ছে আপনার ইন্টার কানেক্টিভিটি, মানে আপনি সুইজারল্যান্ডে যে ঘুরছেন তা কিসে করে ঘুরবেন তার ট্রান্সপোর্টেশন ডিটেলস, এবং আপনার আইটিআর ফাইল অবশ্যই থাকে, 3 বছর আইটিআর ফাইল। এই সব কিছু থাকলে তবেই কিন্তু আপনি ভিসা পাবেন। সমস্ত ডকুমেন্ট দেওয়ার পরেই কিন্তু আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, এবং ওদের যদি কোনো একটা জায়গায় সন্দেহ হয় যে এর এটা ভুল আছে বা ঠিক নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হবে। আমরা ভিসা পেয়েছি হচ্ছে 1 মাসের জন্য। এবার আপনাদেরকে দেখায় যে আমরা কোন রুটে যাব, মানে অনেক তো জানতে ইচ্ছা করে যে আমাদের ফ্লাইটটা কোন দেশের উপর দিয়ে যাবে, বা কোন জায়গার উপর দিয়ে যাবে, বা কোন সমুদ্রের উপর দিয়ে যাবে। এই দেখুন, এই হচ্ছে আমাদের ফ্লাইটের রুট। মুম্বাই থেকে ছাড়বে, তারপরে আরব সাগরের উপর দিয়ে যাবে, এখানে রয়েছে গালফ অফ ওমান, এই যে দুবাইয়ের উপর দিয়ে যাবে, তারপর পারস্য উপসাগরের উপর দিয়ে গিয়ে এদিক থেকে বাগদাদ, মানে হচ্ছে ইরাকের উপর দিয়ে যাবে, তারপর ইস্তানবুল, এখানে গিয়ে পৌঁছাবে। আমাদের ফ্লাইট চলবে হচ্ছে মোট 6 ঘন্টা 19 মিনিট। এই জুরিক যাওয়ার জন্য বা সুইজারল্যান্ড যাওয়ার জন্য আমি দেখছিলাম ফ্লাইট মুম্বাই থেকেও রয়েছে, দিল্লি থেকেও রয়েছে, আহমেদাবাদ থেকেও রয়েছে, ওদিক থেকে বেঙ্গালুরু থেকেও রয়েছে। যখন আপনারা ফ্লাইট সার্চ করবেন না, তখন দেখে নেবেন যে কোন এয়ারপোর্ট থেকে ফ্লাইট সস্তা পড়ছে। মানে এইটা সস্তাটা শুধু নয়, তারপরে হচ্ছে কতক্ষণ লেওভার, যেতে কতটা সময় লাগবে, এবং জুরিক গিয়ে ফ্লাইটটা কখন পৌঁছাচ্ছে। কারণ ফ্লাইট পৌঁছানোর পর কিন্তু আমরা যেখানে গিয়ে থাকবো, এবার হয়তো ফ্লাইটটা খুব ভোরবেলা পৌঁছে গেল, এবার আপনার হয়তো চেক ইন টাইম হচ্ছে ওখানে, বেশিরভাগ ক্ষেত্রে চেক ইন টাইম বেলা 3টের পরে। ওই সময়টা আপনি কোথায় কাটাবেন? তো এই সবগুলো কিন্তু দেখে টেকে নিয়ে তারপরে আর কি বুকিং করতে হয়। এই হচ্ছে আমাদের বহরমপুরের বিখ্যাত ছানা বড়া। যে কোনো শুভ কাজে মিষ্টি হচ্ছে মাস্ট। সকাল থেকে একটা জিনিসই মিস করছিলাম, সেটা হচ্ছে 1 কাপ চা। তো ইন্ডিগোর এই যে ফ্লাইট রয়েছে না, এই ফ্লাইটে আমরা খাবার প্রি বুক করেছিলাম। এছাড়াও যদি আপনারা এখান থেকে খাবার নিতে চান, সেক্ষেত্রে ওই পোহা, উপমা, ম্যাগি এগুলো পাবেন। বাট এখানে কিন্তু কোনো খাবার ফ্রি নয়। আপনি ফ্লাইট থেকে জল ছাড়া যেটা কিনে খাবেন তার জন্য আপনাকে পে করতে হবে, এবং টিকিটের যে দাম তার সাথে কিন্তু কোনো রকম ফুড ইনক্লুড নেই। একটা জিনিসই অ্যাভেলেবেল, সেটা হচ্ছে জল। তো যারা এয়ার হোস্টেস আছেন তারা জলের সাপ্লাই দিচ্ছেন, যারা কি জল চাইছে বারবার করে, শুধু জলেরই যাতায়াত দেখছি। আর সেই সাথে বাথরুমে মানুষের লাইন, কন্টিনিউ মানুষজন বাথরুম যাচ্ছে, বাথরুম থেকে আসছে। এত জল খেলে স্বাভাবিকভাবে বাথরুম পাবেই। সিটের ফ্রন্টে যে ডিসপ্লেগুলো থাকে সেগুলো সব বন্ধ। কোথা দিয়ে ফ্লাইট যাচ্ছে সেটা ম্যাপে বোঝার উপায় নেই। তবে নিচে তাকানোর পর ভূপ্রকৃতি দেখে মনে হলো এটা ইরাক হলেও হতে পারে। ইস্তানবুলের সময় সকাল 10:53, মানে হচ্ছে 11টা। ভারতবর্ষের সময়সীমা থেকে এই ইস্তানবুলের সময়সীমা 2.5 ঘন্টা পিছিয়ে রয়েছে। সকাল 7টার সময় আমরা স্টার্ট করেছিলাম, তাহলে 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 1.5টা, প্রায় 6.5 ঘন্টা আমাদের ফ্লাইট চলল। আপনারা যখন ইন্ডিয়া থেকে ফ্লাইট বুক করবেন এই সুইজারল্যান্ড আসার জন্য, সুইজারল্যান্ড বা প্যারিস আসার জন্য, সেক্ষেত্রে দেখবেন যে যেগুলো ওয়ান স্টপ ফ্লাইট আছে না, মানে কানেক্টিং ফ্লাইট, সেগুলোর বেশিরভাগ কিন্তু লেওভার রয়েছে ইস্তানবুলে। বেলা 11টা নাগাদ আমাদের ফ্লাইট ল্যান্ড করলো তুর্কির ইস্তানবুল আতাতুর্ক বিমানবন্দরে। এখানে এয়ারটেল ইন্টারন্যাশনাল রোমিং, আর যার সঙ্গে টাওয়ার শেয়ার করেছে সেটা হচ্ছে টার্কসেল। ফ্লাইট তো মিনিট 5 আগে ল্যান্ড করে গিয়েছে, এতক্ষণে আমার নেমে যাওয়া উচিত ছিল, পেছনের গেটও খুলে দিয়েছে। বাট আমি না একটু আবেগতাড়িত হয়ে পড়েছিলাম, মানে ইমোশনাল হয়ে পড়েছিলাম। মা একটা ছবি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, দেখাই আপনাদেরকে। মা লিখেছে যে বাবু তোমার গোল্ডেন প্লে বাটন, বাবা নিল, ছবি পাঠালাম। এই গোল্ডেন প্লে বাটন পাওয়া নিয়ে আমার বাবা মা সব থেকে বেশি এক্সাইটেড ছিল। আমাকে জিজ্ঞেস করতো যে কিরে আর কত সাবস্ক্রাইবার বাকি। আমি যখন মাঝে মধ্যে বিরক্ত বলতাম, ধর আমি ইউটিউবার করবে না, ভালো লাগে না, আমি ভিডিও বানাবো না, মাঝে মাঝে আমি প্রচণ্ড মানে বিরক্ত হতাম, ভিউ যখন আসতো না বা অনেক আপ ডাউন হতো, যেটা হয়। তো মা বলতো দেখ চাকরি ছেড়েছিস, আমি তোকে কিছু বলিনি, বাট ইউটিউবে তোকে 1 মিলিয়ন পৌঁছাতেই হবে।
তারপরে তো ভিডিও কম দিয়ে কিছু বলবো না, বাট এটা আমাদের স্বপ্ন। তা এই বাবা মার স্বপ্ন যখন পূর্ণ হয়ে যায় তখন তার থেকে খুশি হয়তো মানুষ হয় না। আজকে দেখুন আমি বাড়ি থেকে কতটা দূরে, এখন আমি ইস্তানবুলে, আর বাবা গোল্ডেন প্লে বাটন নিচ্ছে। মানে ঈশ্বর এমনভাবে সব কিছু তৈরি করলো যে বাটনটা কিন্তু একদিন আগে পরে হলো না, ওটা দুদিন ধরে কলকাতায় আটকেছিল। ওটা গতকাল আসতে পারতো, আসেনি, আজকেই এসছে, আর বাবা ওটা রিসিভ করেছে। আর যখন রিসিভ করেছে তার কিছু পরেই আমার ফ্লাইট আর কি ইস্তানবুলে ল্যান্ড করেছে। কিছুটা ইমোশনাল হয়ে পড়েছিলাম, যাই হোক আমাদের নামতে হবে। ফ্লাইটের ভেতরে বসে যেমনটা আশা করেছিলাম যে বাইরে ঠান্ডা হবে, বাইরে শুধু ঠান্ডাই নয়, সেই সঙ্গে টিপটিপ বৃষ্টি হচ্ছে, আর সেই জন্য বোধহয় ঠান্ডা বেড়ে গিয়েছে। আলটিমেট পা রাখলাম আরও একটা নতুন দেশ, যার নাম হচ্ছে তুর্কি, এবং সেই তুর্কির ইস্তানবুল এয়ারপোর্টে। আর এই বাস, যে বাসে করে আমরা ট্রান্সফার হব। এবছর যে যে দেশে গিয়েছি প্রত্যেকটা দেশেই ঠান্ডা পেয়েছি, আর প্রত্যেকটা দেশে শীতের পোশাকের প্রয়োজন হয়েছে। জাপানে গেছিলাম, সেখানে ভয়ানক ঠান্ডা। আফ্রিকায় গিয়েছিলাম, সেখানে ঠান্ডা। আবার ইস্তানবুল এখন এসছি, এখানে ঠান্ডা। আবার যখন জুরিক পৌঁছাবো, মানে সুইজারল্যান্ড পৌঁছাবো, সেখানেও ঠান্ডা। আবার যখন প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরবো না, তখন তো মোটামুটি নভেম্বর হয়ে যাবে, নভেম্বরের হয়তো শুরুতে বাড়ি ফিরবো, তো তখনও দেখবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঠান্ডা। আর এখানে আসার পর কিন্তু অপশন রয়েছে ডোমেস্টিক ট্রান্সফার, ইন্টারন্যাশনাল ট্রান্সফার, ব্যাগেজ রিক্লেম, আর হচ্ছে পাসপোর্ট কন্ট্রোল। যদি আমি এই দেশেই বেড়াতে আসতাম তুর্কিতে, সেক্ষেত্রে আমাকে ব্যাগ কালেকশন করতে হতো এবং এখানে ইমিগ্রেশন হতো। বাট আমাদের তো ইমিগ্রেশনের কোনো ব্যাপার নেই, আমাদের তো ইমিগ্রেশন হয়ে গেছে। এবার আমাদের এখান থেকে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, কারণ পরবর্তী দেশ হচ্ছে আমাদের সুইজারল্যান্ড। তো এবার আমরা এখান থেকে ইন্টারন্যাশনাল ট্রান্সফার হয়ে যাবো, বোধহয় একবার সিকিউরিটি চেক হতে পারে, তারপরে আমরা আমাদের যে পরবর্তী বোর্ডিংয়ের সেখানে পৌঁছাবো। আর আমাদের হাতে এখনও ঘন্টা চারেক সময় আছে, 4 ঘন্টার এখানে লেওভার রয়েছে পরবর্তী ফ্লাইট জুরিখের জন্য। ভারতবর্ষের বহু জায়গা থেকে বহু মানুষ ইউরোপ বেড়াতে আসে, অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, হিন্দিতে কথাবার্তা বলছে, সবাই বয়স্ক থেকে ইয়ং জেনারেশন সবাই এসছে। কাজেই এইসব নিয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নেই। এদের সিকিউরিটি সিস্টেম একদম হাইফাই। ব্যাগ থেকে কোনো কিছু বের করতে হয়নি, ল্যাপটপ না তো মোবাইল না তো ক্যামেরা, কিছু বের করতে হয়নি। ব্যাগ দিয়ে দিলাম, ঝাঁটাঝাট স্ক্যান হয়ে গেল। এখানে একটা হাওড়া স্টেশনের মতো বড় ডিসপ্লে বোর্ড রয়েছে, যেখানে সব ফ্লাইটের টাইম আর কি দেওয়া রয়েছে। পরবর্তী যে ফ্লাইট সেটা জুরিকের জন্য 3:35 আর এখন এখানে বাজে হচ্ছে বেলা 12টাও বাজেনি, 11:52 বাজে। তো এখনও ফ্লাইটের যে গেট নাম্বার সেটা এখনও ওখানে বলেনি, ওটা বলবে হচ্ছে 1:35। আমি আপনাদেরকে একটা পরামর্শ দেবো যে যারা সুইজারল্যান্ড আসছেন বা যারা প্যারিস যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা মুম্বাই বা দিল্লি থেকে ডিরেক্ট ফ্লাইট পেয়ে যাবেন। এই লেওভারটা বা এই ব্রেক জার্নির দরকার পড়বে না। এটা এই জন্যই আমরা করেছি যেহেতু ফ্লাইটের ভাড়াটা একটু কম পড়েছে বা একটু সস্তায় ফ্লাইট হয়েছে। বাট যদি আপনারা ডিরেক্ট ফ্লাইটে যান, সেক্ষেত্রে হয়তো খরচটা বেশি পড়বে, বাট এই নামা আবার ফ্লাইট চেঞ্জ করা এইসব ঝামেলা আপনাদের করতে হবে না। সেক্ষেত্রে আরও বেটার এয়ারলাইনের সার্ভিস আপনারা পেয়ে যাবেন। সুইস এয়ার আছে, এয়ার ফ্রান্স রয়েছে, আরও অন্যান্য অনেক ভালো ভালো এয়ারলাইন রয়েছে। বাইরের দেশে আসলে যখন এসব দেখি, চোখ যেন ধাঁধিয়ে যায়, মনে হয় হাঁ করে দেখি, চোখ বিস্ফারিত করে দেখি যে এত আলো, এত সুন্দর একটা এয়ারপোর্ট, এত জায়গা, এত মানুষ। এয়ারপোর্ট চত্বরে ঘুরতে ঘুরতে একটা জিনিস চোখে পড়লো, দেখায় আপনাদেরকে। কিন্ডার জয়। আমাকে পল বারবার করে বলে দিয়েছে যে তুমি যখন বাড়ি আসবা আমার জন্য এইরকম একটা বড় কিন্ডার জয় নিয়ে আসবা। এখানে সমস্ত যে প্রাইস না, এখানে কিন্তু সব ইউরোতে লেখা রয়েছে। এত বড় এয়ারপোর্ট, আমি অবাক হয়ে গেলাম, যেখানে কোনো মানুষের বসার জায়গা নেই। মানে যে কয়েকটা সিট ফিট বেঁচে আছে সেখানে মানুষজন বসে আছে, না হলে মাটিতে আর কি কার্পেটের উপর বসে আছে। বাকি কোথাও এত বড় এয়ারপোর্টের দোকানপাট ছাড়া কোথাও কোনো বসার জায়গা নেই। অপেক্ষার ফল মিষ্টি হয়, পুজো আসলেই কলকাতায় বৃষ্টি হয়। তো বসার জায়গা আমরা আলটিমেট পেয়ে গেলাম একটু অপেক্ষার পরে। এইখানে রয়েছে ফোন চার্জ দেওয়ার জায়গা। এখানে ইন্ডিয়ান যে চার্জার, সেই ইন্ডিয়ান চার্জার কিন্তু কাজ করছে। আপনাদের একটা কথা বলা হয়নি তখন সিকিউরিটিতে, যে আমাদের না ওই জলের বোতলটা নিয়ে নিয়েছিল। ওখানে জলের বোতল অ্যালাউ নয়, এবং ওখানে ক্রিম বা কসমেটিক্স এইরকম সমস্ত মাপ দেওয়া আছে। 100 ml বেশি কোনো কিছু অ্যালাউ নয়। ওই জন্য আপনারা যখন ইন্টারন্যাশনাল স্তরে ট্রাভেল করছেন, এটা ডোমেস্টিকের ক্ষেত্রে অনেকটা কার্যকর। সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের যদি ক্রিম বা আপনারা যে সমস্ত পারফিউম এসব ইউজ করেন 100 ml ওপরে হয়ে যায়, সেগুলো কিন্তু আপনারা সবসময় চেক ইন ব্যাগে দিয়ে দিন। কম হলে বা 100 ml মধ্যে হলে আপনাদের কাছে রাখুন। তো ওখানে দেখছিলাম ওই ক্রিমগুলো চেক করছে, আর সেই সঙ্গে জলের বোতল, কোনো রকম জলের বোতল অ্যালাউ করছে না। তো আমাদের তো জল নেই, এখন জল কিনে খেতে হবে। যেমন এখানে ধরুন বিক্রি হচ্ছে জলের বোতল, এর দাম হচ্ছে 2 ইউরো। 2 ইউরো মানে হচ্ছে ভারতীয় টাকায় 208 টাকা। আমরা এবার যাবো হচ্ছে আমাদের গেটের কাছে। এই যে আমরা বলি না 4 ঘন্টা 5 ঘন্টা লেওভার, এগুলো দেখতে দেখতে কেটে যায়। নেমে কোথায় কি করব বুঝতে বুঝতে কেটে যায় 1 ঘন্টা। তারপর বসে ফোন ঘাঁটতে ঘাঁটতে কেটে যায় হচ্ছে 2 ঘন্টা। তারপর কি খাবো কি দাম খুঁজতে খুঁজতে সময় লেগে যায় হচ্ছে 3 ঘন্টা। তারপর এদিক ওদিক ছবি তুলতে লেগে যায় হচ্ছে আরও 1 ঘন্টা। 4 ঘন্টা কেটে গেল। স্থানীয় সময় দুপুর 2:45 আমরা গেট নাম্বার B6-এ, এটা হচ্ছে এখানকার বোর্ডিং গেট, এখানে এসেছিলাম। এখানে প্রথমে দেখালাম হচ্ছে আমাদের
পাসপোর্ট। বোর্ডিং স্টার্ট হবে হচ্ছে দুপুর 2:35 আর ফ্লাইট ছাড়বে হচ্ছে 3:35, আর এটা জুরিক গিয়ে পৌঁছাবে হচ্ছে বিকেল 5:40। মনে একটা প্রশ্ন ছিল যে এখানে কি খাওয়া দাওয়া আপনারা দেবেন, মানে এই ফ্লাইটের মধ্যে কি ফুড প্রোভাইড করবেন, জিজ্ঞেস করলাম। তো বললাম হ্যাঁ অবশ্যই। বললাম আলাদা করে পে করতে হবে, বলো না এটা রেগুলার, আপনাদের যে টিকিট তার মধ্যে ফুডটা মানে ইনক্লুড রয়েছে। 3:12 বোর্ডিং তো আমাদের শুরু হয়ে গেছে খানিকক্ষণ আগে, আমরা লাস্টের দিকেই ছিলাম। আর বোর্ডিংয়ে এরকম কিছু ভিড়, বিশাল ভিড়। জিজ্ঞেস করলাম, বললো ফ্লাইট হচ্ছে ফুল। মুম্বাই এয়ারপোর্টের 1 নম্বর টার্মিনাল থেকে 2 নম্বর টার্মিনালে ট্রান্সফার হতে এত সময় লাগেনি যতটা সময় বোর্ডিংয়ের এই লাইনে লাগলো। বিশাল লাইন, দীর্ঘ লাইন, ফ্লাইটে ভর্তি মানুষ, ভর্তি। যে কোনো অভিজ্ঞতায় কিন্তু আমাদের কাছে একটা শিক্ষা, আমাদের কাছে লেসেন। ওই জন্য বলবো যদি খরচা বেশি হয় তো, বাট মুম্বাই থেকে ডিরেক্ট জুরিকের ফ্লাইট নেবেন, ব্রেক জার্নি করবেন। 35-এ ফ্লাইট ছাড়বে, উঠলাম, এখন বাজে হচ্ছে 25। এটা কিন্তু হচ্ছে টার্কিশ এয়ারলাইনের 321 নিও এয়ারবাস। অ্যাকচুয়ালি এখন এখানে টাইম হচ্ছে 3:35 আর ফ্লাইটটা গিয়ে পৌঁছানোর টাইম হচ্ছে 5:40। তাহলে হিসাব অনুযায়ী হয় 2 ঘন্টা, কিন্তু সেটা নয়, ফ্লাইট চলবে হচ্ছে 3 ঘন্টা। তার কারণ হচ্ছে কিন্তু জুরিখের সময়সীমা এই ইস্তানবুলের সময়সীমার থেকে আরও 1 ঘন্টা পিছিয়ে। মানে আমরা আলটিমেট ওখানে পৌঁছে 3.5 ঘন্টা পিছিয়ে যাব। মোটামুটি একটা হিসাব আপনারা পেয়ে গেলেন। মুম্বাই থেকে ইস্তানবুল হচ্ছে 6 ঘন্টা, 4 ঘন্টার লেওভার 10 ঘন্টা, এখান থেকে আরও 3 ঘন্টা, প্রায় 13 ঘন্টা। 13 ঘন্টা আপনার এখানেই যাবে। এবার কলকাতা থেকে মুম্বাই আসতে যে সময় লাগে 2 ঘন্টা, মোটামুটি সব মিলিয়ে 15 ঘন্টা মতো হচ্ছে জার্নি। তার মধ্যে মুম্বাইতেও লেওভার ছিল 2 ঘন্টা, ঠিকই আছে, 16-17 ঘন্টা। এই হচ্ছে আমাদের ফ্লাইটের রুট। ফ্লাইট নাম্বার TK1909 ইস্তানবুল থেকে ছাড়বে, বুলগেরিয়ার উপর দিয়ে যাবে সার্বিয়া, স্লোভেনিয়া, তারপর হচ্ছে জুরিক। আর আমার ডান দিকটাতে রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর। ফুড প্রোভাইড করছে, বাট রাইসের সাথে রয়েছে হচ্ছে বিফ, চিকেন বা ভেজ কোনো অপশান নেই। বললাম সরি, নো বিফ। তো বললাম যে এর বদলে কী আছে, বললো হচ্ছে ব্রেড আছে। বললাম গরম ব্রেডটা, বললাম ব্রেড দিয়ে দিন। আর সেই সাথে দিয়েছে এরকম জল, এখানে রয়েছে স্যালাড, এখানে একটা ডেজার্টের আইটেম রয়েছে। তো এই দিয়েছে আর কি খাবার, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তুর্কিশ এয়ারলাইনের ফ্লাইটে বসে হিন্দি সিনেমা দেখছি, বলিউডের। স্কুলের বন্ধুদের সাথে প্রথম হলে গিয়ে সিনেমা দেখার অনুমতি পেয়েছিলাম এই সিনেমাটা। কী নাম এই সিনেমার, প্রশ্ন থাকলো আপনাদের জন্য। সিনেমা যখন শেষ হলো তখন ঘন্টা 3 ফ্লাইট জার্নি প্রায় শেষের দিকে। পাইলট ঘোষণা করলেন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট ল্যান্ড করবে জিউরিক এয়ারপোর্টে। উইন্ডো শাটারটা তুলে দিয়ে বাইরে তাকাতেই নজর এলো এক অপূর্ব দৃশ্য। সুইজারল্যান্ড, পৃথিবীর সবথেকে সুন্দর দেশ। আকাশে ভেসে যাওয়া মেঘের ছায়া পড়ছে নিচে ওই সবুজ উপত্যকায়। আর ওই যে দূরে নীল জলের লেক, ওটাই জুরিক লেক। ড্রিমস কাম ট্রু, হয়তো এটাকেই বলে। 24 ঘন্টা আগেও এই সময় ছিলাম লালগোলা প্যাসেঞ্জারে, আর এখন ল্যান্ড করতে চলেছি সুইজারল্যান্ডে। যতটা শুনেছি বা ছবিতে দেখেছি তার থেকেও সুন্দর সাজানো একটা দেশ। ফ্লাইট ল্যান্ড করার সময় মনে হলো এই ল্যান্ডিং শুধু আমাদের নয়, সেই লাখ লাখ মানুষের ছোট্ট থেকে দেখে আসা স্বপ্নের, যার নাম সুইজারল্যান্ড। DDL যে সিনেমার সেই রাজ আর সিমরানের সাক্ষাতে সুইজারল্যান্ড। বিভিন্ন দেশে যার নামে মাইক্রো মিনি অনেক শাখা আছে, কিন্তু সুইজারল্যান্ড এক এবং অদ্বিতীয়। জুরিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। স্থানীয় সময় বিকাল 5:26 আমাদের ফ্লাইট সাকসেসফুলি ল্যান্ড করলো। আর সেই সঙ্গে এয়ারটেলের যে টাওয়ার সেটাও চলে এসছে। ভারতের সময় হচ্ছে এখন রাত 8:57 না 9টা। আর জিরোকের টাইম হচ্ছে 5:27। আমরা 3.5 ঘন্টা পিছিয়ে গেছি। আর জিরোকের টেম্পারেচার হচ্ছে এখন 17 ডিগ্রি। ফাটাফাটি ফ্লাইট জার্নি। সব থেকে সুন্দর লাগলো যখন ফ্লাইটটা ল্যান্ড করলো না জুরিক এয়ারপোর্টে, আশেপাশের দৃশ্য সত্যি পৃথিবীর সব থেকে সুন্দর দেশ বলতে এটাকেই বলে। 24 ঘন্টা আগে ওই সময় ছিলাম হচ্ছে লালগোলা প্যাসেঞ্জারে, আর 24 ঘন্টা পরে এখন ইউরোপের সুইজারল্যান্ডের জুরিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ফ্লাইট থেকে নেমে এবার যে কাজ সেটা হচ্ছে, মানে একটা কাজ নয়, এবার হচ্ছে অনেকগুলো কাজ। প্রথমত হচ্ছে লাগেজ কালেকশন, তারপরে হচ্ছে ইমিগ্রেশন, তারপরে হচ্ছে ট্রান্সফার, তারপরে টিকিট কালেকশন, সিম কালেকশন, আরও অনেক অনেক দরকারি ইনফরমেশন যা আমাদের আগামী 10 দিন সুইজারল্যান্ড ট্রিপে সাহায্য করবে। আর সেই সাথে ইমিগ্রেশনে কী অভিজ্ঞতা হলো, কী প্রশ্ন করলো, কী এখানে প্রোহিবিটেড আইটেম রয়েছে, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। Zum Ausgang Gleis 2. Next departure to gates A, B and D. The baggage claim and the exit track 2. এরকম কখনো দেখিনি
যে এয়ারপোর্টে নামার পর এরকম ছোট্ট একটা ট্রেনে করে যেতে হবে ব্যাগেজ ক্লেম আর এক্সিটের জন্য। এবার আমাদের সাথে আরেকজন ইন্ডিয়ান রয়েছে, ওরাও আমাকে জিজ্ঞেস করছে হ্যাঁ না আপনারা যেখানে আমিও সেখানে। তো কিছু আলাদা অভিজ্ঞতা হচ্ছে ট্রেনে, আর ট্রেনটা চলছে অনেক ফাস্ট। ছোট ট্রেন, 3 কামরার ট্রেন, কিন্তু ট্রেনে কোনো ড্রাইভার নেই, ড্রাইভারলেস ট্রেন। এই ট্রেনটা চলাচল করা হচ্ছে 3 মিনিট, গেট নাম্বার ABD থেকে গেট নাম্বার এর মধ্যে। আমরা এসলাম এর দিকে, এখন এলাম হচ্ছে ABD, এখানে এক্সিট আর হচ্ছে ব্যাগেজ ক্লেম। ওই দেখুন লেখা আছে ব্যাগেজ ক্লেম অ্যান্ড এক্সিট, পাসপোর্ট কন্ট্রোল, মানে এখানে হবে হচ্ছে ইমিগ্রেশন। এরকম নামলে ট্রেন দেখে ঘাবড়ে যাবে না, ট্রেনে উঠে পড়বেন এবং বাকি যাত্রীরা যেখানে নামবে সেখানে নেমে পড়বেন। ইমিগ্রেশনে কী অভিজ্ঞতা হলো আপনাদেরকে বলি। দেখুন ইউরোপের ইমিগ্রেশন, ভয় তো একটু বুক ধরপুর করবে যতই থাক ডকুমেন্টেশন। এবার যে ইমিগ্রেশন অফিসার ছিল সে কম বয়সী, দিয়ে আমাকে বলছে যে কেন এসছেন? আলাম বেড়ানোর জন্য, ব্লগ বানানোর জন্য। বলছে ইন্ডিয়াতে আপনি কী করেন, কী প্রফেশন? আলাম ইউটিউবার। বললো আপনার চ্যানেলটা দেখাতে পারবেন? দেখালাম 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। বলছে ও নাইস চ্যানেল। আমি বললাম যে আমি রিসেন্টলি আফ্রিকা গিয়েছিলাম, আজ কয়েকটা দেশে গিয়েছিলাম, সেগুলো বললাম। বলছে সুইজারল্যান্ডের উপর ভিডিও বানাবেন তো? হ্যাঁ ভালো করে ভিডিও বানাবেন তো? অবশ্যই বানাবো। সুমি থেকে একটা কোশ্চেনও করেনি, জাস্ট 4টা গুলো ছাপ নিল, ছেড়ে দিল, কোনো ব্যাপার না। আর একটা বিষয়, এই ভিসাটা কিন্তু মাল্টি আর 3 মাস ভ্যালিড। সো আমি ধরুন এখন 10 দিন থাকবো, আমি কিন্তু আবার 1 মাস পরে আসতে পারবো, এখানে 10 দিন থাকতে পারবো। আমরা এটাও বলেছি আমরা মানে খুব লাকি যে এটা পেয়েছি। হ্যাঁ, এই অনেকে সিঙ্গেল এন্ট্রি পায়, আমরা পেয়েছি আবার মাল্টি এন্ট্রি। কপাল যখন ভালো হয় তখন কপালের নাম গোপালই হয়। এই সবই তো আপনাদের আশীর্বাদ না, আপনারা আমাদেরকে এত ভালোবাসেন, তার জন্য না এরকম মানে অ্যাচিভমেন্ট। কোন বেল্টে থাকবে আমার একটা খুঁজতে হবে বেল্ট নাম্বার ভাই। সিম আমাদের যে লোকগুলো ওদেরকে ফলো কর, ঠিক পৌঁছে যাবো। দেখুন আপনি ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতেই যান, সব থেকে দরকার কিন্তু যে ডকুমেন্টেশন। আমি আগেও আপনাদের ভিডিওতে বলেছি যে সব কিছু কিন্তু একটা এরকম কভার ফাইলে বা চ্যানেল ফাইলে করে নিয়ে আসবেন। আপনার রিটার্ন ফ্লাইটের টিকিট, আপনার অ্যাকোমোডেশন, আপনি কোথায় কোথায় যাবেন, এবং সেই সঙ্গে আপনার যে আইটেনারি সেটাও কিন্তু আপনার ঠোঁটস্থ করে রাখাটা দরকার। ঠোঁটস্থ না হলে মুখস্থ করে রাখা দরকার। কারণ আমাকে কোনো ইমিগ্রেশন আজ অব্দি আটকায় না। সবার ক্ষেত্রে তো এরকম নাও হতে পারে, কারণ ট্যুরিস্ট আর ব্লগারের মধ্যে পার্থক্য আছে। তো সেই জন্য কিন্তু সবসময় আপনারা প্রপার ডকুমেন্টেশন করে নিয়ে আসবেন। আপনাদের রিটার্ন ফ্লাইটের টিকিট, কোথায় থাকছেন, কী ঘুরছেন, ট্রান্সপোর্টেশন কী, এবং সেই সাথে কোন দিন কোথায় থাকছেন, 10 দিনের পুরো আইটেনারির সব কিছু ডিটেলস আমার কিন্তু এখানে করা রয়েছে। প্ল্যান করুন, চলে আসুন, আর যে কোনো রকম হেল্প লাগলে ট্রাভেল উইথ কৌশিক তো আছেই। এবার আমাদের যেতে হবে হচ্ছে ট্রেন স্টেশনে। এখানে সব পরপর ইনস্ট্রাকশন দেওয়াই আছে, কারণ আমরা কিন্তু আজকে এসডিরুকে থাকবো না, আমরা এখান থেকে ট্রান্সফার হবে হচ্ছে লুজার্ন, এবং আমাদের কিন্তু রাত্রিবাস আজকে লুজার্নেই হবে, কারণ লুজার্ন থেকেই হচ্ছে মেন প্রোগ্রামের শুরু। আর লুজার্ন হচ্ছে এমন একটা জায়গা, পরে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে আপনাদের যখন ব্লগ পরপর আসবে। লুজার্ন থেকে কিন্তু আপনারা মোটামুটি সব জায়গায় যাওয়ার কানেক্টিভিটি ট্রেন পেয়ে যাবেন, ওই জন্য আমরা লুজার্নকে বেস করেছি। তবে এবার আমাদের কাটতে হবে ট্রেনের টিকিট, আর সেই সঙ্গে নিতে হবে হচ্ছে এখানকার সুইস পাস। এরপরে আমরা যত জায়গায় ঘুরবো সেক্ষেত্রে কিন্তু সুইস পাস ভীষণ দরকার, কারণ এখানকার ট্রেন খুবই কস্টলি। আর সুইস পাস নিলে কিন্তু এখানকার ট্রেন, ট্রাম, বাস, ফেরি, পাবলিক ট্রান্সপোর্ট সব ফ্রি হয়ে যায়। এছাড়াও যে সমস্ত এখানকার টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট রয়েছে সেখানেও কিছু ছাড় পাওয়া যায়, সেগুলো আমি আপনাদেরকে বলে দেবো আস্তে আস্তে কত কী ছাড় পাওয়া যাবে। আর এই সুইস পাস কিন্তু শুধুমাত্র সুইজারল্যান্ডে কাজ করবে, ইতালি কিংবা প্যারিসে কিন্তু কাজ করবে না। ইতালির জন্য আলাদা পাস রয়েছে, প্যারিসের জন্য আলাদা পাস রয়েছে। সুমিতের বয়স যদি 24 বছর হতো তাহলে সুইস পাসে আরও কম হতো, অনেক টাকা, 10,000 টাকার কাছাকাছি কমে যেত। বাস 25 বছর হয়ে গেছে বলে ওকে ফুল পে করতে হলো। এই দেখুন, এই হচ্ছে আমাদের সুইস পাস, যেটা ভীষণ অমূল্য একটা জিনিস সুইজারল্যান্ডে এসে। যেমন জাপানে ছিল জাপান রেল পাস, এখানে হচ্ছে সুইস পাস। সুইস ট্রাভেল পাস ফর 8 ডেজ আমার নাম। আর কবে থেকে এটা অ্যাক্টিভেট হচ্ছে? এটা অ্যাক্টিভেট হচ্ছে 8 তারিখ থেকে, 8-10 ঠিক রাত্রি 12টা থেকে। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস পাস 8 দিনের জন্য। আর অনলাইনে বুক করলে না এরকম কিন্তু কভার পেতাম না, এটা একটা স্মৃতি রেখে দেওয়ার মতো। তো ওই জন্য এখান থেকে আরও এটা নিয়েছি। 419 CHF, মানে ভারতীয় টাকায় 8 দিনের জন্য সেকেন্ড ক্লাস হচ্ছে ওই 46,000 টাকার কিছু বেশি। ফার্স্ট ক্লাস হলে আরও বেশি। জাপান তো অনেক কম, আর সুইজারল্যান্ড অনেক কস্টলি। আর ট্রেনগুলো এখানে সুন্দর। এবার আজ থেকে তো পাস কাজ করবে না, তো সেই জন্য লুজানে আলাদা টিকিট কাটলাম। এখান থেকে লুজান হচ্ছে মাত্র 45 মিনিটের রাস্তা, 56 মিনিটের রাস্তা, 1 ঘন্টার মতো। ট্রেন ভাড়া নিলে কত জানেন? 31 CHF, মানে প্রায় 3400 টাকার কাছাকাছি। তাহলে ভাবুন সুইজারল্যান্ডের ট্রেন কত কস্টলি। 1 ঘন্টা ট্রেন জার্নির জন্য নিচ্ছে 3,500 টাকার উপরে, 3400 টাকার কাছাকাছি ভাড়া। একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে রাখি, এটা হচ্ছে জুরিক এয়ারপোর্টের প্ল্যাটফর্ম নাম্বার 3। জুরিকে কিন্তু মেন যে স্টেশন সেটা হচ্ছে জুরিক HB, আর এয়ারপোর্টের স্টেশন কিন্তু জুরিক HB নয়। তো এখান থেকে আমাদেরকে প্রথমে যেতে হবে জুরিক HB, এবং সেখান থেকে আমাদের একবার ট্রেনটা চেঞ্জ করতে হবে, তবে আমরা পৌঁছাবো লুজার্ন। আমরা যদি একটু আগে ট্রেন পেয়ে যেতাম না,
তাহলে ভালো হতো। আমাদের একটু লেট হয়ে গেল, আমাদের লুজান পৌঁছাতে রাত্রি 9টা প্রায় বেজে যাবে। প্রথম দিন এসে একটু সমস্যা হবেই। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সেই ফ্লাইটে আসার যে ফ্লাইট মোটামুটি দুপুরবেলায় ঢুকে যায়। তাহলে দিনের দিন আপনারা আপনাদের গন্তব্যে জুরিক বা লুজান বা ইন্টারলাকেন যে কোনো একটা জায়গায় পৌঁছে যাবেন। তবে আমি যেটুকু আমার অভিজ্ঞতা দিয়ে বুঝেছি এই যাবৎ, যে জাপানের ট্রেন জার্নির মতো কিন্তু এখানকার ট্রেন জার্নি এতটা জটিল নয় বা এত স্টেশন বা এত কিছু নয়। এখানে কিন্তু সব কিছু খুব ইজি, এবং এই যে অ্যাপটা রয়েছে এসবিবি অ্যাপ, এটা দিয়ে কিন্তু সমস্ত ট্রেন মোটামুটি ট্রেনের গতিবিধি, ট্রেনের টাইমিং এগুলো সব জানা যায়। এটা হচ্ছে জুরিক এয়ারপোর্ট স্টেশন। এরপরে আরও দুটো স্টেশন আছে, তারপরে এই ট্রেনটা সন্ধ্যে 7:16 গিয়ে পৌঁছাবে হচ্ছে জুরিক এইচবি। ব্যাপারটা কিছুই না, আপনার শিয়ালদা থেকে আপনি ধরবেন হচ্ছে কাঞ্চনকন্যা। এবার অনেক লোকাল আছে যেগুলো বিধাননগর থেকে শিয়ালদা যায় বা দমদম থেকে শিয়ালদা যায়। তা আপনি ডাউন রানাঘাট লোকালে উঠুন, ডাউন গেদে লোকালে উঠুন, কোনো ফারাক পড়ে না। আপনি একটু আগে গিয়ে পৌঁছাবেন, কাঞ্চনকন্যাটা টাইমেই ছাড়বে। তো আমরা আপাতত পৌঁছে যাই জুরিক এইচবি, তারপর ওখান থেকে যাবো হচ্ছে লুজান। ফার্স্ট টাইম সুইজারল্যান্ডের ট্রেনে উঠলাম। জাপানের ট্রেন ভালো, মানে সুইজারল্যান্ডের ট্রেন বেশি ভালো। হ্যাঁ, কী বলছিস? জাপানের ট্রেন, হরেক রকমের ট্রেন ছিল, হরেক রকমের ট্রেন। জাপানে হরেক রকমের ট্রেন। জাপান জায়গাটা অনেক বড়, তোমার গরম হয়ে যেত। ওটা জায়গাটাও বড়, এখানেও গরম হচ্ছে। জাপানের ট্রেন বেশি ভালো না সুইজারল্যান্ডের, এই তর্কের মাঝেই আমরা পৌঁছে গেলাম জুরিক এইচবি স্টেশনে। এই হচ্ছে জুরিক এইচবি স্টেশন। এখানে কিন্তু সব ইলেকট্রিক ট্রেন, আর এখানকার যে রেলের ট্র্যাক সেটা কিন্তু আমাদের থেকে একটু ছোট। এটা মনে হয় স্ট্যান্ডার্ড গেজ। আমাদের পরবর্তী যে ট্রেন সেটা হচ্ছে গেট নাম্বার 7 থেকে। আর এখানে এসে দেখুন বোঝা যাচ্ছে যে স্টেশনটা কতটা বড়, বিশাল। মানে এটা জুরিখের সবচাইতে বড় স্টেশন। 7:33 ট্রেন আসবে, গেট নাম্বার 7। এই যে এই দিকে হচ্ছে গেট নাম্বার 7। আর ট্রেনের মধ্যে কুকুর তারপরে সাইকেল হচ্ছে অ্যালাউ। তবে কুকুর সাইকেলের জন্য আলাদা করে এখানে টিকিট বুক করতে হয়, অপশন আছে ট্রেনে। এবং কুকুর নিয়ে ওঠার জন্য একটা স্পেসিফিক কামরাও এখানে আছে। সব কিছু সুবিধা আছে এখানে, অন্য রকম কিছু। স্টেশন দেখুন কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আরেকটা ভালো জিনিস সেটা হচ্ছে সুইজারল্যান্ডের সব থেকে সস্তা শপ। যেমন 7-Eleven রয়েছে থাইল্যান্ডে, সুইজারল্যান্ডে কি এখানে হচ্ছে কূপ, COOP কূপ। তো এখানে কূপ আছে, তো কূপ থেকে কিছু আমরা খাই। এটা 1.5 লিটার জলের দাম হচ্ছে 1.10 সুইস ফ্র্যাঙ্ক। তো আমরা এখান থেকে জলের বোতল নিয়ে নেবো। এই কোকগুলো কিন্তু আলাদা আলাদা টেস্ট, আমাদের ওখানকার মতো নয়, এবং অনেক ভালো টেস্ট। জলের বোতল, কফি কিনতে গিয়ে মোটামুটি টাইম হয়ে গেছিলো। আর ট্রেনও চলে এসেছিলো প্ল্যাটফর্মে। 7 নম্বরে এলাম। 7 নম্বরে এসে দেখলাম ট্রেন দাঁড়িয়ে আছে, উঠে পড়লাম ট্রেনে। তো এই ট্রেনে কিন্তু এই যে কামরায় উঠেছি এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর কামরা, এটা রিজার্ভেশন কামরা নয়, যে যেমন খুশি সিটে বসতে পারে। এই যে ট্রেনের কিন্তু এখানে ইনফরমেশনও আছে, হ্যাঁ, কোনটা সেকেন্ড ক্লাস, কোনটা ফার্স্ট ক্লাস। 1, 2, 3, 4 স্টেশন পর রাত্রি 8:25 এই ট্রেনটা গিয়ে পৌঁছাবে হচ্ছে লুজার্নে। এখানে একটা এরকম ট্রে মতো রয়েছে, এটাকে না বড় করে নেওয়া যায়, বড় করে এখানে খাবার দাবার রাখা যায়। এবার আপনি ল্যাপটপ রেখে কাজ টাজ করতে পারবেন। লাগেজ স্পেসগুলো কিন্তু খুব বড় নয়, এরকম ব্যাগ আটবে, কিন্তু এরকম ব্যাগ রাখা একটু মুশকিল। অনেকে আবার লাগেজ নিচে রেখেছে, এই দুটো সিটের যে মাঝখানে যে জায়গাটা, এখানে অনেকে লাগেজ রেখে দিয়েছে। কাল থেকে সুইস পাস স্টার্ট হয়ে যাবে, কিন্তু সুইস পাস স্টার্ট হলেও এখানে যে ভালো ভালো ট্রেনে আমরা জার্নি করবো তার জন্য কিন্তু আলাদা করে টিকিট আমাদের বুক করতে হচ্ছে, সিট রিজার্ভ করতে হচ্ছে। সেটা আমি আপনাদেরকে পরে সব কিছু ডিটেলস বলে দেবো। মোট কথা ড্রিম ডেস্টিনেশন আসতে গেলে ক্রিম কিন্তু ভালো মধ্যে খরচা করতে হবে, ঠিক আছে, যদি নিজেরা আসতে চান। স্থানীয় সময় রাত 8:30 ট্রেন আমাদের পৌঁছে দিল হচ্ছে লুজার্ন স্টেশনে। আজ আমাদের রাত্রে এখানেই স্টে হবে। বাইরে তো ভয়ানক ঠান্ডা। আর এই ট্রেনটা কিন্তু আবারও এখান থেকে ফিরে যাবে হচ্ছে জুরিক এইচবি। আমরা বেরিয়ে এলাম স্টেশনের বাইরে। এটা হচ্ছে স্টেশন, মানে লুসার্ন স্টেশন। আর এখানে রয়েছে হচ্ছে বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা যেখানে যাব সেখানে যাওয়া কিন্তু হেঁটেও যাওয়া যায়, আবার বাসেও যাওয়া যায়। এখান থেকে 1.5 কিলোমিটার হেঁটেও যাওয়া যায়, এখান থেকে বাসেও যাওয়া যায়। এখানে এক ধরনের বাস চলছে, ইলেকট্রিক বাস, এই রকম লম্বা ট্রামের মতো। আর এখানে এমনি বাসও আছে যেরকম আমাদের এখানে চলে ছোটো বাস, বাট এখানকার বাসগুলোর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সবই কিন্তু হচ্ছে লো। আমাদের এয়ারপোর্টে যেরকম বাস ওরকম, আর বাসগুলোতে সাউন্ডও সেরকম নেই। এই জায়গাটা খুব সুন্দর সাজানো গোছানো, কালকে সকালে দেখতে পাবো। বাস কখন আসবে বুঝতে পারছি না। তো আমরা ধরলাম হচ্ছে 11 নম্বর বাস, মানে হাঁটা। পাশেই রয়েছে হচ্ছে লুসার্ন লেক, খুব সুন্দর লেক, এটা কালকে সকালে দেখাতে পারবো। বাট আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, এখান থেকে হেঁটে 1.5 কিলোমিটার। তো বললো যে লেকের পাশ দিয়ে খুব সুন্দর রাস্তা, সেখান থেকে হেঁটে হেঁটে চলে আসুন। আর রাত্রেবেলা জায়গাটা দেখতে সুন্দর লাগছে। আর সুইজারল্যান্ডে কিন্তু সাইকেল প্রচুর রেন্ট পাওয়া যায়। এখানে কিন্তু বহু মানুষ সাইকেল নিয়ে ট্রাভেল করে, সাইকেলের জন্য কিন্তু আলাদা রাস্তাও রয়েছে। আমাদের অনেকটা হাঁটতে হবে, অনেকটা মানে প্রায় 2 কিলোমিটার। প্রথম দিন তো বুঝতে পারছিলাম রাস্তা একটু সমস্যা হচ্ছিলো, এমনিতে সব 9টা বাজলে সব অন্ধকার হয়ে যায়। তো তারপর এখানে টাইমে পৌঁছালাম। আর গুগল ম্যাপে একদম সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে, দেখুন। এটাই তুলনামূলক সস্তা মনে হয়েছিল আমার।
এই লুজার্নে। আপনারা জানেন সুইজারল্যান্ড কত কস্টলি। এই হোস্টেলে আমাদের রুম নাম্বার হচ্ছে 36। দেখুন এখানে কিন্তু টয়লেট খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, আর টয়লেট কিন্তু এখানে কমন। এই টয়লেট আর এদিকে রয়েছে হচ্ছে স্নান করার জায়গা। এখানে যতগুলো রুম রয়েছে প্রত্যেকটা রুমের সঙ্গে কিন্তু খুব সুন্দর টয়লেট রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম চকচকে। এই চাবিতে কিন্তু একটা ওই সেন্সার আছে, এটা দিয়েই রুম খুলবে। আর এখানে লকার আছে, লকার নাম্বারটাও চাবিতে লেখা আছে। এই লকারে মোটামুটি আমাদের ব্যাগ এঁটে যাবে। এই রুমটায় থাকতে পারবে হচ্ছে 4 জন, 4টে বেড রয়েছে, 2টো আপার 2টো হচ্ছে লোয়ার বেড। তো আমরা এই 2টো বেড পেয়েছি, আর সেই সঙ্গে আমাদের বেডশিট পিলো কভার এগুলো সব দিয়েছে, যেহেতু এটা আর কি সবাই ইউজ করে। একজন মনে হয় এখানে আছে, তার ব্যাগ এখানে রাখা আছে। আর এখানে একটা সুন্দর বারান্দা রয়েছে, যে বারান্দায় একটু বসা যাবে। আর সামনেই হচ্ছে লুসার্ন লেক, একদম সামনে। জায়গাটা খুব সুন্দর, কালকে সকালবেলা তো বেশ ভালোই লাগবে। এই ঘরটা মানে 2টো বেড এক রাতের জন্য আমাদের খরচ পড়েছে 9,842 টাকা 50 পয়সা, 88 CHF সুইস ফ্র্যাঙ্ক, দুজনের এক রাতের জন্য। আগামীকাল সকাল 10টা এখান থেকে চেক আউট। এই হচ্ছে কিচেন। এই কিচেনটা কমন, এটা কিন্তু সবাই ইউজ করতে পারবে এখানে যারা যারা আসবে। এখানে ফ্রিজও রয়েছে, যদি আপনারা চান তাহলে কিন্তু ফ্রিজে এখানে খাবার দাবার রেখে দিতে পারবেন। এখানে একটা করে ট্যাগ রয়েছে, ধরুন আমার রুম নাম্বার কত, সেই রুম নাম্বার অনুযায়ী কিন্তু এখানে ট্যাগও রয়েছে, যে ট্যাগগুলো লাগিয়ে এখানে রেখে দিতে পারবেন। এখানে কিন্তু ট্যাপ ওয়াটার খাওয়া যাবে। তো এই ওয়াটারে আমরা বানাবো হচ্ছে ম্যাগি। মধ্যবিত্ত বাঙালির সবচাইতে কি বলবো কুইক ফুড যদি হয় সেটা হচ্ছে ম্যাগি। সিদ্ধ বাজার থেকেও আগে ম্যাগি হয়ে যায়। তো সুমিত আমাদের ম্যাগি বানাচ্ছে। স্থানীয় সময় রাত 10টা, আমাদের খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়ার পরে আমরা সমস্ত বাসনপত্র কিন্তু ধুয়ে দিলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন করে কিছু বলার নেই, আপনাদের কমেন্টস অবশ্যই রাখবেন। আর সেই সাথে একটা কথা মনে রাখবেন যে আমাদের এই ট্রাভেল উইথ কোচ ইউটিউব চ্যানেলটি কিন্তু হতে হবে ওটা পৃথিবীর মধ্যে সবথেকে টপ বাংলা ট্রাভেল ব্লগ চ্যানেল, যেটা হয়তো কঠিন কিন্তু অসম্ভব নয় যদি আপনারা সঙ্গে থাকেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সকালে। ভালো থাকুন সবাই, শুভরাত্রি। শেষ করলাম সুইজারল্যান্ডের প্রথম পর্ব। বিশেষ ধন্যবাদ জ্ঞাপনে মহুলিমা, যার ইউটিউব চ্যানেল পাসপোর্ট স্টোরিজ, এবং অবশ্যই তীর্থঙ্কর বাবু, যারা আমাকে সুইজারল্যান্ডের আইটেনারি বানাতে সাহায্য করেছিলেন। সেই সঙ্গে সেই সব দর্শক বন্ধুরা যারা ইউরোপের বিভিন্ন দেশে রয়েছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। হয়তো এবারে তাদের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি, তবে আগামী দিনে অবশ্যই চেষ্টা করব আপনাদের সঙ্গে দেখা করে 1 কাপ চা খাওয়ার।